সাপ্তাহিক মুসলিম বিশ্বের রিভিউ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, প্রতি সোমবারেই ৮টা থেকে ৯টার মধ্যে আমরা সাপ্তাহিক মুসলিম বিশ্ব রিভিউ করি। মুসলিম বিশ্ব রিভিউয়ে আমি আপনাদের সাথে আছি, ডক্টর কামরুল হাসান। আপনাদের যদি এই প্রোগ্রামের কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কমেন্টস থেকে থাকে, অথবা কোনো বিষয়ে আপনারা যদি আপনাদের মন্তব্য করতে চান, তাহলে আপনারা তা করতে পারবেন। মুসলিম বিশ্ব আপনারা জানেন প্রায় ৫১টি দেশ নিয়ে যারা ওআইসির মেম্বার এবং বহুদূর বিস্তৃত একটা বড় ওয়ার্ল্ডের অংশ, যেখানে প্রতি সপ্তাহে ঘটে যাওয়া নানা ঘটনাবলীর মধ্য থেকে আমরা কয়েকটি ঘটনাকে আপনাদের সামনে তুলে ধরে বিস্তারিত আলোচনা করতে চাই। এবং এই আলোচনায় আমাদের সামনে সবসময় একজন গেস্ট থাকেন, যিনি আজকে আমাদের সামনে গেস্ট আছেন। তিনি হচ্ছেন বিশিষ্ট আইনজীবী, যাকে আপনারা বিভিন্ন মিডিয়াতে আইন বিষয়ক প্রশ্ন এবং উত্তরে বিভিন্ন সময় দেখে থাকেন, এবং অত্যন্ত অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ার একজন আইন বিশেষজ্ঞ, ব্যারিস্টার এম.কিউ. হাসান। উনি আপনাদের সামনে আজকে আমাদের এই যে মুসলিম বিশ্বে ঘটে যাওয়া যেসব ঘটনাবলী, বিশেষ করে আমরা দেখতে চাই যে গাজাতে গত অক্টোবর থেকে শুরু করে, আপনারা জানেন সবাই ঘটনা, আমরা এটা প্রতি সপ্তাহেই ঘটনাটা একটা আপডেট থাকে, যে 7ই অক্টোবরে হামাসের আক্রমণের পর থেকে এ পর্যন্ত যা ঘটেছে তার সর্বশেষ এবং বিস্তারিত যে দুইটি কোর্ট আমরা দেখেছি, একটি হচ্ছে আইসিসি, একটি হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এই দুইটি কোর্টে যে বিভিন্ন ইস্যুতে রুলিং হয়েছে, বিভিন্ন ইস্যুতে অবজারভেশন হয়েছে, এই দুইটি কোর্ট আসলে কোনটার কি রেসপন্সিবিলিটি, এবং তাদের এই অবজারভেশন অথবা তাদের এই রুলিং এবং রুলিংয়ের কারণে যে প্রতিক্রিয়া, এবং এটা কি শুধুমাত্র এই রুলিং নাকি এর সুদূর প্রসারী যে ঘটনাগুলো ঘটতে পারে বা সুদূর প্রসারী যে প্রতিক্রিয়া রয়েছে, এগুলো নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করব। শুরুতেই আমরা দেখে নেই আইসিসি, যেটা কোর্ট, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বলে থাকি, আইসিসির যে রুলিং, যেটা গত সপ্তাহের অত্যন্ত আলোড়িত সংবাদ, এই আলোড়িত সংবাদের উপর একটা ডকুমেন্টারি দেখি, আমরা এরপরে বিস্তারিত আলোচনায় চলে আসব। গেল 7 মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন, যা বন্ধে তৎপর আন্তর্জাতিক বিশ্ব। বিভিন্ন মহলের অনুরোধ, নিন্দা, চাপ, এমনকি মামলাও ঠেকাতে পারছে না নেতানিয়াহু প্রশাসনকে। কয়েক দফা আলোচনার পরও পৌঁছানো যায়নি যুদ্ধবিরতিতে। এবার যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। সেই তালিকায় রয়েছে ইয়াহিয়া সিনাওয়ার সহ 3 হামাস নেতার নামও। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের অভিমত, হামাসকে একই অপরাধে ইসরায়েলের সাথে দোষী করা এবং শাস্তি প্রদানের দাবি আদতে দ্বিমুখী আচরণ। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী আচরণ করা উচিত নয় আইসিসির। এটি লাখ লাখ মানুষের জীবনের প্রশ্ন। বছরের পর বছর ধরে দখলদারদের অত্যাচার চলছে ফিলিস্তিনিদের উপর। আইসিসি আজ যা নিয়ে কথা বলছে তা ফিলিস্তিনিদের কয়েক দশকের সংগ্রামের কথা। অবশ্য চরম ক্ষুব্ধ বেনিয়ামিন নেতানিয়াহু। তার অভিযোগ, কৌশলীর এমন আবেদন স্রেফ ইহুদি বিদ্বেষ। ইসরায়েলিদেরও রয়েছে আত্মরক্ষার অধিকার, ঘাটছেন সেই পুরনো কাসুন্দি। এটা নৈতিক আক্রোশ ছাড়া কিছু নয়। এর মাধ্যমে ইসরায়েলি নেতা আর সন্ত্রাসীদের এক কাতারে ফেলে দেওয়া হয়েছে। তারা অকারণে 1200 ইহুদিকে হত্যা করেছে। এটা আন্তর্জাতিক আদালতের জন্য লজ্জাস্কর। তাতে ভুলণ্ঠিত হচ্ছে ইহুদিদের আত্মরক্ষার অধিকার। ইস্যুটি নিয়ে মার্কিন সিনেটেও হয়েছে বৈঠক। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আইসিসি কৌশলীর এমন আচরণ লজ্জাজনক বলছেন বেশিরভাগ আইন প্রণেতা। ঘটনাটিকে আপত্তিজনক আখ্যা দিয়েছেন প্রেসিডেন্টও। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আইসিসি কৌশলীর আবেদন আপত্তিকর। যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, ইসরায়েল আর হামাসের মধ্যে কোনো তুলনা হবে না। ওয়াশিংটন বরাবরই তেল আবিবের সমর্থক। দেশটির নিরাপত্তার জন্য হুমকি এমন যে কোনো লড়াইয়ে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। অবশ্য আবেদনটির পক্ষে অবস্থান ইউরোপীয় দেশ ফ্রান্সের। সোমবার এক বিবৃতিতে তা স্পষ্ট করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। থ্যাংক ইউ। আমরা প্রতিবেদনটা দেখলাম। আইসিসি সম্পর্কে আমরা যেটা জানি, যে এটা
আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট কোর্ট এবং এটা ইউএনের সাথে সম্পর্কিত না, কিন্তু এই কোর্ট ব্যক্তিদেরকে যারা বিভিন্ন ওয়ার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি অথবা এই ধরনের বড় বড় ক্রাইম, সেখানে ব্যক্তিকে এরা প্রসিকিউট করে, ইন্ডিভিজুয়ালকে ইনভেস্টিগেট করে এবং তাদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করে। এবং 1998 এটার জন্ম, এবং 1998 থেকে 2008 পর্যন্ত দেখা যাচ্ছে 108টা কান্ট্রি তার যে স্ট্যাটিউট যেটা তারা করেছে সেটা র্যাটিফাইড করেছে। এবং এই র্যাটিফাইডের কারণে এটা এই যে বিভিন্ন সময় তারা বিভিন্ন লোকরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য করেছে, এরই একটা হচ্ছে এখানে যেটা আমরা বলেছি যে খান কিউসি যেটা অ্যাপ্লিকেশন ফর অ্যারেস্ট ওয়ারেন্ট করেছে, সিচুয়েশন ফর লেটেস্ট সিচুয়েশন অফ প্যালেস্টাইন। তো এইটা যে অ্যাপ্লিকেশন সে করেছে, যেটা সে আসছে, এটা আপনার কাছে কতটা মনে হয়? কারণ স্বাভাবিকভাবেই যারা ইসরায়েলের পক্ষের দেশ, আমেরিকা এবং অন্যরা এখানে করেছে, এবং যেহেতু এখানে তিনি শুধু কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু এবং গ্যালান্টকে বলেন নাই ডিফেন্স মিনিস্টার, এর সঙ্গে হামাস তো এই বিষয়টা আপনার কাছে কি মনে হয় এবং পর্যালোচনার আপনি আসলে এই ব্যাপারটা বলতে গেলে আমাদেরকে একটু পিছনের দিকে যেতে হয়, যেটা আমরা প্রতিবেদনে দেখলাম 7 অক্টোবর 2023 মূলত ঘটনাটার উৎপত্তি হয়। তো পরবর্তীতে এসে যখন ইসরায়েল তারা অসংখ্য চিলড্রেন এবং ওমেন বিশেষ করে যাদেরকে বোম্বিং করে ডিস্ট্রয় করার চেষ্টা করছিল, এবং সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকা এগিয়ে আসে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, যেটা আমরা আসবো পরে, হ্যাঁ, তো কমপ্লেন করে। সেখানে একটা হিয়ারিং হয়ে একটা ডিসিশন হয় জানুয়ারিতে, তারপরে আবার 24শে মে আর একটা ডিসিশন হয়। তার ভিতরে কিন্তু এইটা বোধহয় সম্ভবত 20 মেতে যে প্রসিকিউটর অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল কোর্ট যেটা, সেটার যে প্রসিকিউটর মিস্টার খান, উনি মূলত এই অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য দাবি করেন। এবং এখানে একটা জিনিস, যে এখানে কিন্তু শুধু এমন নয় যে ইসরায়েলের প্রাইম মিনিস্টারকেই শুধু এখানে অ্যারেস্ট ওয়ারেন্টের কথা বলা হয়নি, এখানে কিন্তু হামাসেরও 3জন নেতার কথা বলা হয়েছে। এবং এখানে যে কারণে যে আমাদের ইউএসএ সবসময় যেভাবে ব্লাইন্ডলি সাপোর্ট দিয়ে থাকে, এটা সবসময় আমরা ক্রিটিসাইজ করে থাকি। এদিকে আবার কিন্তু ইউরোপ কিন্তু তারা মনে করছে এটা সঠিক, যে এই অ্যারেস্ট ওয়ারেন্টটা কোন ইউরোপিয়ান দেশ এটাকে রাইট মনে করে। তো যে কারণে এই আমি মনে করি যে এখন যে সিচুয়েশন হয়ে গেছে, এবং লেটেস্ট যারা আজকের যে নিউজ, যে রাফাতে একটা ক্যাম্পে সেখানে বোম্বিং করা হয়েছে এবং 45 ইনোসেন্ট ওমেন এবং চিলড্রেন হত্যা করা হয়েছে। আমরা আসবো ওই কোর্টের সাথে যাচ্ছি। এখানে আমার প্রশ্নটা আপনাকে সেটা হলো যে আপনি যেটা দেখেছেন যে প্রসিকিউটর যিনি চিফ প্রসিকিউটর যিনি ওয়ারেস্ট ওয়ারেন্টি কোন কোন বিষয়কে উনি সামনে এনেছেন যে এই কারণে নেতানিয়াহু এবং এখানে অনেকগুলো কারণে আনা হয়েছে। যে সিভিলিয়ান যারা আছে তারা কিন্তু এইড পাচ্ছে না, একটা এইড পাচ্ছে না, তারপর লার্জ নাম্বার অফ পিপলকে ইনডিসক্রিমিনেট বোম্বিং করে হত্যা করা হচ্ছে। তো চিলড্রেন ওমেন এগুলো কিলিং হচ্ছে, ট্রিটমেন্ট পাচ্ছে না। তো এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি কিন্তু হসপিটাল থেকে শুরু করে স্কুল কলেজ সবকিছুতে বোম্বিং করা হচ্ছে নির্বিচারে, এবং যে ইনোসেন্ট ক্যাম্পগুলোতে যেটা এবং এটা কিন্তু ইসরায়েল মিনিস্টার কিন্তু অ্যাপোলজি চেয়েছে যে এটা মিস্টেকেন। তো যে কারণে যে এইসবের কারণে যে অ্যারেস্ট ওয়ারেন্ট, আমি মনে করি যে এটা রাইটলি একটা পদক্ষেপ নেওয়া আছে, যেখানে ইউরোপের কিছু কিছু দেশ এটা সমর্থন। এবং উনি বলেছেন যে হামাস শুধু একটা ঘটনা ঘটিয়েছে যার কারণে তার 3জনকে কিন্তু মাসের পর মাস ধরে এরা একই ঘটনা ঘটেছে, এটা থেকে শুরু করেছেন। হ্যাঁ, তো যে কারণে আমার মনে হয় যে যুদ্ধটা বন্ধ হওয়া উচিত, যেটা ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস বলেছে। যে কারণে সেটার বেসিসে আসলে দুইটা ডিসিশনের বেসিসে মূলত এই ডিসিশনটা হয়েছে, এই কোর্টটা এই ডিসিশনটা নিতে পেরেছে। আমি মনে করি আমরা এটা আসবো যেটা পয়েন্টে, যে এই যে ওয়ারেন্ট দেয়া হয় আইসিসি, এবং আইসিসি এর আগে ওয়ারেন্ট বেশ কিছু ওয়ারেন্টে কিন্তু সে করেছে, মানে ওয়ারেন্টের আসামিকে ধরতেও পেরেছে বা ধরা হয়েছে। যেমন আমরা দেখেছি এর আগে এই আদালতটা কিন্তু হেগে অবস্থিত এবং ট্রায়াল হয়েছে।
এরপরে আরও কিছু জায়গাতে সে দিয়েছে, সেখানে হয়তো বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ইয়ে করা সম্ভব হয়নি। সম্ভবত আমার যে ধারণা মোগাবের বিরুদ্ধেও বোধহয় সে এই ধরনের ইয়ে করেছিল। রিসেন্টলি বোধহয় রাশার ইয়েতেও, অর্থাৎ ইউক্রেন রাশার এগেনস্টে রাশার ইয়েকেও বোধহয় পুটিনকেও বোধহয় সে এই ইয়েতে ইয়ে করেছে। যদিও সবগুলোকে সে যে ধরতে পেরেছে বা সবগুলোকে সামনে নিয়ে যে সে তাদেরকে সেটা সম্ভব হয় নাই। কিন্তু এই যে রুলিংয়ের যে বেসিসটা, রুলিংয়ের যে জাজমেন্টাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তার যে রোল, ভূমিকা কেন নিয়েছে, এগুলো তো আপনি মনে করেন যে অন্যান্য কেসে যেভাবে এগুলো একটা সুদূর প্রসারী প্রতীক, যেটাই বলুক না কেন, আমেরিকা বলুক বা তার মিত্র দেশ বলুক, কিন্তু একটা সুদূর প্রসারী প্রতিক্রিয়া, সুদূর প্রসারী এক বিশেষ করে ইন্টারন্যাশনাল লিগাল ফ্রেমওয়ার্কে তো এর তো একটা গুরুত্ব রয়েছে। অবশ্যই এটা গুরুত্ব রয়ে গেছে, কারণ আমি যেটা বলছি যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু দুইটা ডিসিশন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে সেটা আমরা পরে আসছি, তারপরে কিন্তু এই ডিসিশনটা সর্বশেষ আসছে। তো যে কারণে এখানে তো মানে ওটাও তার একটা বেসিস যে সেই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এগুলো দেখেছে, এলিমেন্টই কিন্তু আছে। ইনিশিয়াল যে সাউথ আফ্রিকার যে অ্যাপ্লিকেশন, ওটাকে সে ইয়ে করেছে, ওটাকে বোধহয় সে বেসিস করেছে। যেটা আপনি বলছেন যে জেনোসাইড, তারপরে ওয়ার ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এই ধরনের এলিমেন্ট থাকলে সেখানে কিন্তু এটা আসবে। অতএব ইনিশিয়াল যে অ্যাপ্লিকেশন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আসছে, সেই অ্যাপ্লিকেশন কিন্তু এলিমেন্টগুলোর কথা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আমার কথা, যে এলিমেন্টগুলোর কথা বলা হয়েছে এবং এই এলিমেন্টগুলোকে সামনে নিয়েই বাকি যে ঘটনাগুলো এই 7 মাস 9 মাস ধরে ঘটলো সেগুলোর বর্ণনাও এখানে সে ইয়ে করে তারপরে সে এই দাবি করেছে এবং রিজনেবল, এবং এটার কারণে যদি যুদ্ধটা হোল্ড হয়, যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে 24শে মে, তাহলে তো বিরাট অ্যাচিভমেন্ট হবে। মানে কি যে সাধারণ মানুষ যারা বিশেষ করে শিশু এবং মহিলারা যেভাবে মারা যাচ্ছে, এইটার থেকে তো স্টপ হবে এবং এটার থেকে তো রেস্কিউ হবে। এবং আরেকটা জিনিস এখানে আমরা লক্ষ্য করি যে এটাকে কেন্দ্র করে কিন্তু জনমতের, বিশেষ করে যতই সাপোর্ট করুক একেবারে ইনডিসক্রিমিনেটলি, যতই তারা বিভিন্ন সময় বলুক যে আমরা একেবারে ইয়ে করতেছি, কিন্তু দেখা গেছে যে একটা শিফটিং, জনমতেরও কিন্তু একটা শিফটিং হচ্ছে। ইউরোপে বলেন, নন ইউরোপিয়ান কান্ট্রিজের বলেন, যে এইভাবে যেটা ইসরায়েল করতেছে সেটার ক্ষেত্রে এই রুলিং বোধহয় একটা মানে সুদূর প্রসারী একটা ভূমিকা রাখবে বলে মনে হয়। আপনি যেটা মিন করতে চাচ্ছেন যে জনগণের, বিভিন্ন দেশের জনগণের সেন্টিমেন্টে কোন দিকে যাচ্ছে, অবশ্যই এটা গাজার পক্ষে যাচ্ছে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে 19 ইয়ার্স ওল্ড একটা পারসন, সে কাউন্সিলর হয়েছে শুধু এই একটা ইস্যুতে, সে সাপোর্ট করার পরিপ্রেক্ষিতে। জর্জ গলায়ের মতো লোক এমপি হচ্ছে শুধু এই একটা ইস্যুকে সাপোর্ট করার জন্য। তার মানে বিভিন্ন দেশে জানতে চাচ্ছেন যে এই বিভিন্ন দেশের জনগণদের সেন্টিমেন্টটা কি? জনগণদের সেন্টিমেন্ট হচ্ছে যে আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ স্টপ করো, এবং এই যে অসংখ্য ওমেন এবং অসংখ্য চিলড্রেন যে মারা যাচ্ছে, স্টপ ডুইং দিস। এইগুলো ইনোসেন্ট লোক মারা যাচ্ছে, এবং রাফাতে যেটা হচ্ছে তারা সেই এড নিয়ে যেতে পারছে না, সেই স্পেস সেখানে নাই। এবং পিকচারে আমি দেখতে পেলাম যে এক্স সহ অন্যান্য যেগুলো মেশিনারি সব দেখা গেলো এগুলো ডাম্পিং করে দেওয়া হচ্ছে, কারণ সেগুলো তারা ইউজ করতে পারছে না, তারা সেই প্যাসেজ পাচ্ছে না, তারা যেতে পারছে না। দর্শক মণ্ডলী, ইয়েস, আমরা যে বিষয়টা এতক্ষণ ধরে আলোচনা করলাম, আইসিসি কোর্টের এই ডিসিশন যে ওয়ারেন্ট ইয়ে করার জন্য, অ্যাপ্লিকেশন ফর অ্যারেস্ট অফ ওয়ারেন্ট, দেখা যাক এটা আমরা তাকে ধরতে পারি কিনা, অথবা আইসিসি কতদূর পর্যন্ত নিতে পারে। এই ক্ষেত্রে একটা ইনফরমেশন শুধু দিয়ে রাখি, অনেক সময় কিন্তু সিকিউরিটি কাউন্সিলও, আমাদের যে ইউএন সিকিউরিটি কাউন্সিল, তারা বিভিন্ন আন্তর্জাতিক এই যেমন মিলোসেভিচের কেসে তারা কিন্তু আইসিসিকে বিভিন্নভাবে সমর্থন করেছে, পয়সা দিয়ে ইয়ে করার জন্য, ধরার জন্য ইত্যাদি। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমেরিকা নিজেই এগেনস্টে, আমরা সন্দিহান যে এটা কতটুকুন ইয়ে হবে। আইসিসির সাথে সাথে যে আর একটা কোর্টের নাম বারবার ব্যারিস্টার এম কিউ হাসান আনছিল আমাদের সামনে, সেটাতে আমরা ফিরে যাব। সেটাও একটা গুরুত্বপূর্ণ কোর্ট, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আমরা একটু ডকুমেন্টারি দেখব যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে ডিসিশন দিল, যেখানে কিন্তু একটা কান্ট্রি আর একটা কান্ট্রির এগেনস্টে এইখানে মামলা করতে হয়, এবং এই কান্ট্রিগুলো সব জাতিসংঘের, এটাকে আমরা বলি জাতিসংঘের কোর্ট অথবা ওয়ার্ল্ড কোর্ট। সেই ওয়ার্ল্ড কোর্টের ডকুমেন্ট দেখে আমরা ফিরে আসবো আলোচনাতে। 8 মাস ধরে ইসরায়েলি সেনাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। এবার এই উপত্যকার শেষ নিরাপদ অঞ্চল রাফায় আগ্রাসন শুরু করতে যাচ্ছে ইসরায়েল। এই অবস্থায় আন্তর্জাতিক বিচারিক আদালতে জরুরি আবেদন জানায় সাউথ আফ্রিকা।
শুক্রবার এ নিয়ে শুনানিতে রাফায় অবিলম্বে সামরিক আগ্রাসন বন্ধের নির্দেশ দিয়েছে আইসিজে। সেই সঙ্গে ইসরায়েলকে গাজায় গণহত্যার অভিযোগ তদন্তকারী সংস্থাগুলোর প্রবেশ নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে এবং রাফায় মানবিক সহায়তা প্রবেশের জন্য সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। The court is also of the view that provisional measures গাজার বেসামরিক নাগরিক, বিশেষ করে রাফার গৃহহীনদের নিরাপত্তায় ইসরায়েল যেসব পদক্ষেপ নিয়েছে, আদালত তাতে ভরসা রাখতে পারছে না। আইসিজের আদেশ বাস্তবায়নে নেয়া ব্যবস্থা সম্পর্কে 1 মাস পর আদালতে প্রতিবেদন দিতে হবে। আইসিজের রায়কে স্বাগত জানিয়েছে হামাস, ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হিউম্যান রাইটস ওয়াচ। এ রায় বাস্তবায়নে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। তবে রাফায় অভিযান চলবে বলে জানিয়ে দিয়েছে ইসরায়েলের মন্ত্রিপরিষদ। জাবালিয়া, রাফা ও গাজা শহরে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। রাফা সীমান্ত বন্ধ থাকায় পচে যাচ্ছে ত্রাণের খাদ্য সামগ্রী। এদিকে জ্বালানির অভাবে আল আকসা হাসপাতালের অক্সিজেন জেনারেটরগুলো বন্ধ হয়ে 20 নবজাতকের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ। অন্যদিকে জাবালিয়া থেকে আরও 3 জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিরে আসলাম আমাদের যে দ্বিতীয় কোর্টের, যেটাকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলে, এই যে আন্তর্জাতিক বিচারিক আদালত, যেটাকে আমরা ওয়ার্ল্ড কোর্ট হিসেবে আখ্যায়িত করি, যেটা সিভিল ম্যাটার নিয়ে, প্রথমটা ছিল হচ্ছে ক্রিমিনাল ম্যাটার নিয়ে, এটা হচ্ছে সিভিল ম্যাটার নিয়ে ডিল করে। এই কোর্টটা হচ্ছে ইউএনের টপ কোর্ট এবং ইউএন রিকগনাইজড যে 6টি অর্গান তার বিভিন্ন ডিসিশন মেক করে, তার মধ্যে এই একটি অর্গান যেটা নিউ ইয়র্কের বাইরে অবস্থিত, বাকি 5টা অর্গান কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। এই জন্য এটা এই 6 অর্গান বলা হয় এটাকে, 6th অর্গান, এটা অবস্থিত হচ্ছে হেগে, যেখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অবস্থিত। এবং এইখানে কোনো মামলা নিতে হলে দেশকে নিতে হয়, কোনো দেশকে আর এক দেশের এগেনস্টে এখানে আনতে হয় এবং তারপরে সেটা উপরে রুলিং আসে অথবা অবজারভেশন আসে। এবং 2 ধরনের জিনিস এখানে হয়, একটা হচ্ছে কন্টেনশাস ইস্যুতে এক ধরনের ইয়ে হয়, আর একটা হচ্ছে অ্যাডভাইজারি ওপিনিয়ন হিসেবে একটা আসে। এবং জাতিসংঘের 193টা সদস্য দেশ এইটার, যেটাকে বলা হয় স্টেট পার্টি, তারা এটা মানে এইটার রুলিংকে গুরুত্ব দিয়ে থাকে। এবং 192টা কেস 2023 পর্যন্ত 192টা কেস এখানে আনা হয়েছে এ পর্যন্ত। এরই সূত্র ধরে 29শে ডিসেম্বর সাউথ আফ্রিকা প্রথম ইসরায়েলের এগেনস্টে এই ওয়ার ক্রাইমস অথবা ওয়ার ক্রাইমস হতে যাচ্ছে এই ধরনের প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট, যেটা ক্রাইম অফ ওই জেনোসাইড ইন গাজা, এই নামে কন্টেনশাস কেসেস তারা তুলে আনে। এবং 29শে ডিসেম্বর যখন তুলে আনে, তখন এটা 10ই জানুয়ারিতে প্রথম অর্ডার আসে যে ইসরায়েল টু ডু অল ইট কুড টু প্রিভেন্ট দিস জেনোসাইড। এরপরে মার্চে এসে এইটা তারা মেজার নিতে বলে, ইমপ্রুভ করতে বলে এবং 1 মাসের মধ্যে রিপোর্ট নিতে বলে। এবং থার্ড যেটা ব্যারিস্টার এম.কিউ হাসান আমাদের সঙ্গে আগে উল্লেখ করেছিলেন, সেটা হচ্ছে যে এইবার তারা ইমিডিয়েটলি হল্ট করতে বলছে ইটস মিলিটারি অপারেশন, যেটা রাফাতে সে মানে রমরমা করে এতদিন ধরে রাফাতে সমস্ত লোকরে এনে সেখানে করবে। তো এই 3টা অবজারভেশন এবং এই 3টা ইয়েতে, হ্যাঁ 24শে মে এই লাস্ট যেটা করেছে আর কি। তো এই কোর্ট অফ জাস্টিস বা যেটা আমরা আগে আলোচনা করলাম, এইটার জুরিসডিকশন কি বা এইটার এই যে এইরকম সিদ্ধান্ত, এটার ব্যাপারে আপনার এটা হচ্ছে আপনি যেটা বললেন যে এটা ইউএনের কিন্তু 6th অর্গানাইজেশনের একটা, বাট ইট ওয়ার্কস ইন্ডিপেন্ডেন্টলি এবং এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। এটাই কিন্তু আবার মেম্বার কিন্তু সংখ্যা বেশি, ইউএসএ কিন্তু এটা মেম্বার, কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট ক্রিমিনাল কোর্টের কিন্তু আবার ইউএসএ মেম্বার না এবং ইসরায়েলও মেম্বার না, প্লাস আরও বোধহয় কয়েকটা দেশ নেই ওখানে, 7টা কান্ট্রি নেই। তো যে কারণে এইটার যে ডিসিশন কিংবা এইটার যে পদক্ষেপ কিংবা যে এটাকে অবজারভেশন, এটার গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি এবং বাইন্ডিং অন, যেটা ইসরায়েল এবং আপনার ইউএসএ যারা এটাকে সমর্থন করছে এবং যারা করছে। তা আপনি যে সঠিকভাবে বলেছেন যে প্রথমে একটা অর্ডার হলো, 2 দিনই হিয়ারিং হচ্ছিল জানুয়ারিতে, সেখানে প্রিভেনশনের কথা বলা হয়েছে এবং মার্চে এসে
বললো যে মোর ইয়ে হওয়ার জন্য সেটা বলা হয়েছে, এবং আলটিমেটলি 24 মেতে ফাইনালি বলে দেওয়া হলো এটা রাফাতে কোনোভাবেই সে করতে পারবে না, এটা স্টপ ডুইং দিস। তারপরেও যেটা আমরা দেখলাম যে আজকে 40 উপরে ইনোসেন্ট চিলড্রেন এবং ওম্যানকে বোম্বিং করে মেরে ফেলা হয়েছে, এবং সেখানে এইড যেতে পারছে না। একটা ইস্যু এখানে আসে, সবাই বলে থাকে এই কোর্ট সম্পর্কে, যে এই কোর্টের যে রুলিংটা বলা হয়ে থাকে যে লিগালি বাইন্ডিং, বাট এইটা এনফোর্সমেন্ট ইয়েটা নাই, মানে এনফোর্সমেন্ট করার অধিকারটা তাকে দেওয়া হয়নি যতক্ষণ পর্যন্ত ইউএন সিকিউরিটি কাউন্সিল ইনভলভ না হয় এবং এনফোর্স করে। এবং এই ক্ষেত্রে এটাই হচ্ছে প্রবলেম, যে ইউএন সিকিউরিটি কাউন্সিলের যেটা যখন আসে এটা, তখন ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে ডিসিশন মেকিংয়ে একটা অদ্ভুত ভেটো পাওয়ারের মানে দুনিয়া চলতেছে ডেমোক্রেসির মধ্যে। এই 5টা কান্ট্রির যে কোনো কান্ট্রি যারা ইয়ে করে আর ওটার কোনো ইয়ে হবে না, যার কারণে এটা একটা বড় ধরনের আমরা কি বলি বড় ধরনের ফাঁক রয়ে গেছে, যে কোর্ট যতটুকুন পেরেছে করেছে। এবং কোর্টের বিরুদ্ধে একটা ক্রিটিসিজম ছিল এতটুকুন, যে কোর্ট ওই সময় কিন্তু বলে নাই যে টু এন্ড মিলিটারি কনফ্লিক্ট এক্সিসফায়ার, যেটা এখন এসে বললো রাফাতে, থার্ড ইয়েতে এসে বললো। এই যে সিকিউরিটি কাউন্সিলের এই যে মিসম্যাচ, সিকিউরিটি কাউন্সিলে না হলে, সিকিউরিটি কাউন্সিলে না গেলে এটা হয় না, এটা কি এই কোর্টের ইয়েটাকে তো অনেকটা আমার মনে হয় ব্যুরোক্রেসির মাধ্যমে এই কোর্টের যে অথরিটি কিংবা এটার যে অবজারভেশনের যে এক্সিকিউশন, সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে, যেটা আপনি বলছেন। কতজন জাজ এখানে? 15 জন নাকি এই কোর্টের জাজ? কতজন? 15 জন। তো যে কারণে এরা অবজারভেশন দিয়ে বললো হোল্ড করতে, কিন্তু হোল্ড হচ্ছে না। আর তারপরে 24শে মে আর আজকে দেখেন আবার বোম্বিং হলো, এবং সেখানে এইড যাচ্ছে না, এবং একটা সিরিয়াস একটা কন্ডিশন হচ্ছে। এবং সেখানে ইউরোপতে কিন্তু বলছে যে এই যে হোল্ডের কথা বলা হচ্ছে, তারা কিন্তু এটাকে সাপোর্ট করছে, এই সিজ ফায়ারের ব্যাপারে যেটা আসছে। তো এই কোর্টের এই লিমিটেশন তো রয়ে গেছে, আপনি যেটা বললেন ভেটো পাওয়ারের ব্যাপারে, এক্সিকিউশন এনফোর্সমেন্টের ব্যাপার রয়ে গেছে, প্লাস আপনার ইউএন সিকিউরিটির রিকমেন্ডেশন এবং তাদের অথরিটির মাধ্যম ছাড়া তো এটা এক্সিকিউশন হয় না, যার কারণে অনেক ডিসিশন এরকম রয়ে গেছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে অথরিটি কিংবা তাদের যে অবজারভেশন এক্সিকিউশন করার ক্ষেত্রে কিন্তু বিশাল একটা বাধা রয়ে গেছে। কিন্তু তাদের যে আমরা যখন পড়েছি, তাদের যে এটাকে কি বলে কন্টেনশাস ইস্যুতে তাদের যে বক্তব্য এবং যেভাবে তারা এটাকে করেছে, সেটা কিন্তু কনভিন্সিং, ভেরি কনভিন্সিং, যে এরকম ঘটনা এটা যে সাউথ আফ্রিকা যেটা বলেছে যে এটা এখনো সময় আছে, আমরা আগে থেকেই লক্ষ্য করতেছি সিমটম, এবং এই সিমটম যদি প্রিভেন্ট না করা যায়, তাহলে এখানে যে জেনোসাইড সেটা হতে থাকবে এবং হবে। এটা কিন্তু সাউথ আফ্রিকার খুব মানে স্ট্রং আর্গুমেন্ট, এবং বেশ কিছু কান্ট্রি, আপনি জানেন বাংলাদেশ সহ অনেক কান্ট্রি কিন্তু সাউথ আফ্রিকার এই খুব হোল হার্টেডলি করেছে, এবং আফ্রিকান আরও 2-1টা কান্ট্রি এটাকে করেছে। এবং শেষ পর্যন্ত কোর্টের যে সিদ্ধান্তটা আসছে, আমরা ক্লিয়ার করলাম এই জন্য 2 কোর্টের সিদ্ধান্ত, এবং এটা কিন্তু এটাকে বলা হয়েছে, ওই যে বললাম প্রথমে, যে অ্যাডভাইজারি অপিনিয়ন নয়, এটা হচ্ছে কন্টেনশাস ইস্যুতে অনেকটাই রুলিং, লিগালি বাইন্ডিং তাদের এই আর কি। কিন্তু সিকিউরিটি কাউন্সিলের এই প্রবলেমের কারণে এই যে ব্যুরোক্রেসি, সিকিউরিটি কাউন্সিলের অন্যান্য সিদ্ধান্ত আমরা দেখেছি, এবং অনেকগুলো ঘটনা কিন্তু 193টা ঘটনার অনেকগুলো ঘটনায় কিন্তু ওই সিকিউরিটি কাউন্সিল মেম্বার নিজেই, ওই 15টা হোক অথবা 5টা পার্মানেন্ট হোক, তারা যখন এর মধ্যে পড়ে গেছে, তখন কিন্তু ওইটা সিকিউরিটি কাউন্সিলার যায় না, কারণ সবাই জানে ওটা গেলে ওখানে ভেটো পাওয়ার হবে, ওটার কোনো এক্সিকিউশনের সম্ভাবনা থাকে না। কিন্তু এগেইন আমরা আসবো প্রথম কোর্টের যে রায়ের উপর আমরা আলাপ করলাম, আইসিসির কোর্টের যেটা সর্বশেষ। কিন্তু এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের এই যে এটা কিন্তু ব্যাপকভাবে আমার মনে হয় আলোড়িত করেছে। বিশেষ করে আমরা দেখেছি ইউরোপের 3টা কান্ট্রি মানে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে, স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড, এবং আরও অনেকগুলো কান্ট্রি কিন্তু তারা বলতেছে, যেমন মাল্টা, আরও অনেকগুলো কান্ট্রি করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এই রুলিং সেটা এনফোর্সমেন্ট না হওয়ার আগেই, বা এনফোর্সমেন্ট কখন হবে বা এর পরবর্তী কী আসবে, কিন্তু এক ধরনের বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন মধ্যে আলোচনা হচ্ছে যে এখানে সুযোগ রয়েছে তাদের এই অপিনিয়ন চেঞ্জের ক্ষেত্রে। এই ব্যাপারে দেখেন 800,000 পিপল কিন্তু তারা ফ্লি করতে হয়েছে এরিয়া থেকে, এবং হামাসের হেলথ মিনিস্ট্রির রেফারেন্সে আসে যে 38,000 মতো মারা গেছে, চিলড্রেন, উইমেন। তো এই যে ক্যাজুয়ালিটি এবং
বিশেষ করে এইড যাচ্ছে না, হসপিটাল বন্ধ, করে স্কুল দেওয়া বন্ধ, হচ্ছে, আপনার সেখানে ডাক্তার যেতে পারছে না, ওষুধ নাই, অক্সিজেন নাই। তো এই যে ব্যাপারগুলোর মানে পরিপ্রেক্ষিতে জেনোসাইড করার যে সব সিম্পটম থাকে সবই কিন্তু সব কিন্তু এখানে বিদ্যমান, সবই আছে। এবং এই যে অ্যারেস্ট ওয়ারেন্টের কথা আপনি যেটা বলেন, এমন না যে এটা এক পেশে কিন্তু না। হ্যাঁ, তারা যে ইনসিডেন্টটা হয়েছিল অক্টোবর, আপনি যেটা বললেন 2023-তে 7th of October, সেখানে কিন্তু হামাস 3 জনে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট চাওয়া হচ্ছে। প্লাস আপনার তার পরিপ্রেক্ষিতে তারা যেটা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, দ্যাট ইজ ভেরি ভেরি কনসার্নিং, এবং দ্যাট ইজ ভেরি হিউজলি এন্টি হিউম্যানিটি, এবং ইট ইজ এলিমেন্টস ওখানে জেনোসাইডের সেটা আসছে, যেটা সাউথ আফ্রিকা অলরেডি কমপ্লেন ইস্যু করেছে। তো যে কারণে আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের এই হোল্ড যেটা, এটা এই মুহূর্তে খুবই প্রয়োজন ছিল, এবং এটা সময় উপযোগী। এটা এক্সিকিউশন না হলে ইট ইজ এ মেসেজ ফর দ্য ওয়ার্ল্ড, ফর Israel that you are not doing correct thing, stop doing. থ্যাংক ইউ রকিবুল হাসান। আমরা একটা ব্রেকে চলে যাব। আমরা দুইটা কোর্টের এই আলোচনা সুন্দরভাবে আমরা তুলে ধরলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আমরা আবার ফিরে আসব আমাদের আলোচনায়, তখন আরও অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করব। একটা বিরতিতে চলে যাচ্ছি আমরা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, বিরতির পরে আমরা সাপ্তাহিক মুসলিম বিশ্বের এই রিভিউ প্রোগ্রামে আবার ফিরে আসলাম। বিরতির আগে আমরা দুইটি ইস্যু নিয়ে আলোচনা করলাম, যেটা আমাদের প্রত্যেক সপ্তাহেই এখন থাকে। আমরা ফিলিস্তিনের যে দুইটি ল্যান্ডমার্ক কোর্ট যে রায় দিয়েছে, একটাকে আমরা বলি আন্তর্জাতিক বিচারিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটাকে আমরা বলি, ইউএনের টপ কোর্ট, ওয়ার্ল্ড কোর্ট। আরেকটি হচ্ছে আইসিসি, যারা প্রসিকিউট করে ব্যক্তিকে, তারা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য তার যে চিফ প্রসিকিউটর করেছে সেইটা। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রিসেন্টলি যে রাফাতে হল্ড করতে বলেছে সমস্ত রকম ইসরায়েলি আগ্রাসন, এই দুইটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আমরা আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। দুইটা কোর্টের জুরিসডিকশন নিয়ে, ইউএন সিকিউরিটি কাউন্সিলকে কেন এনফোর্স করতে হয়, ইত্যাদি ইত্যাদি নিয়ে। বিরতির পরে আমরা মুসলিম বিশ্বের একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এখন কথা বলবো, এবং সময় হলে আরও দু একটা বিষয় আপনাদের সামনে আনব। আপনারা সবাই একটি দেশ সম্পর্কে আমরা কম বেশি জানি, সেটি হচ্ছে সুদান। অনেকেই আপনারা হয়তো এটাকে আফ্রিকান কান্ট্রি হিসেবে শুধু জানেন, কিন্তু এটি শুধু আফ্রিকান কান্ট্রি না, এটি একটি আরব কান্ট্রিও। এবং সুদান একসময় কিন্তু আফ্রিকার সবচেয়ে লার্জেস্ট কান্ট্রি ছিল, কিন্তু সুদান দুই ভাগ হয়ে সম্ভবত 2011 সালে সুদান ভাগ হয়ে একটার নাম হয়ে থাকে সুদান, যেটাকে আর ইফেক্টিভলি নর্থ সুদান বলে, আর একটাকে আমরা বলি সাউথ সুদান। এই নর্থ এবং সাউথের অনেক তখন কনফ্লিক্ট হয়েছে, যুদ্ধ হয়েছে, এরপরে দুইটা দেশ হয়েছে। এখন যেটা আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে নর্থ সুদান বা ইফেক্টিভলি সুদান, খার্তুম যার রাজধানী। সুদান এজন্য একটি গুরুত্বপূর্ণ দেশ যে আপনি যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে ঐতিহাসিকভাবে যে নীল নদের দেশ বলা হয় মিশরকে, সেই নীল নদের দুইটি শাখা, একটাকে বলে ব্লু নীল আর একটাকে বলে হোয়াইট নীল। একটার জন্ম হয়েছে ইথিওপিয়াতে, আর একটার জন্ম হয়েছে লেক ভিক্টোরিয়াতে। এবং এই হোয়াইট নীল এবং ব্লু নীল একটা জায়গায় এসে মিশেছে, আমি গিয়েছি সেই জায়গাটাতে, সেটি হচ্ছে খার্তুম রাজধানী। খার্তুমে দুইটা নীল নদ এক জায়গায় মিলিত হওয়ার পরে এই সম্মিলিত প্রবাহই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ইজিপ্টের মধ্যে আপনারা যে পিরামিডের দেশ শোনেন, সেই একই রকম পিরামিডের দেশ কিন্তু এই সুদানও। এবং সুদানে অনেক মানে আন্তর্জাতিক এবং অনেক ঐতিহাসিক এবং বহু মিশ্রণ, বহু ট্রাইবের মিশ্রণ ইত্যাদি বহু ইতিহাস ঐতিহ্যের দেশ কিন্তু এই সুদান। প্রায় 50 মিলিয়ন, বোধহয় 47 বা 48 মিলিয়ন বাসিন্দা এই সুদানে। কিন্তু সুদান সম্পর্কে একটা কথা সবসময় বলা হতো যে এই দেশটা বোধহয় আনগভর্নেবল, এই কথাটা সবসময় প্রচলিত হতো। তো আমরা সুদানের যে কনফ্লিক্ট, এখন যে কনফ্লিক্ট যেটা একেবারে খুব মানে করুণ অবস্থায় এসছে, কেন আসছে আর এটা কেন গুরুত্ব পাচ্ছে না,
এইসব বিষয়ে একটা ডকুমেন্টারি দেখব। ডকুমেন্টারি পরে আমরা ফিরে আসব আমাদের গেস্ট যিনি আজকে আমাদের সাথে আছেন ব্যারিস্টার এমকি হোসেনের কাছে এটা আলোচনা করার জন্য। চলে যাচ্ছি ডকুমেন্টারিতে। রক্তাক্ত নীল নদের দেশ সুদান। দশকের পর দশক ধরে ক্ষমতার হাতবদল, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান, গৃহযুদ্ধে বিপন্ন এক দেশ। সহিংসতা, দাঙ্গা, খুন, সংঘাত সৃষ্ট দুর্ভিক্ষ আর মহামারীতে প্রাণ গেছে ৩০ লাখের বেশি মানুষের। বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ, জাতিগত বিভক্তি ও ভূরাজনৈতিক জটিলতা এসব সংঘাতের পেছনের অন্যতম কারণ। কয়েক বছর ধরে আপাত শান্ত থাকার পর আবার জ্বলে উঠেছে সহিংসতার আগুন। এই লড়াই একদিনে শুরু হয়নি, এর পেছনে আছে দীর্ঘ ইতিহাস। হাজার বছর ধরে সুদানের উত্তর ভাগে আরব মুসলিমদের বসতি আর দক্ষিণে কৃষ্ণাঙ্গদের বাস। ১৬ শতকে অটোমান সাম্রাজ্য দখল নেয় সুদানের। মিশরের হাত ঘুরে ২০ শতকের গোড়ায় সুদানের নিয়ন্ত্রণ পায় ব্রিটিশরা। ক্ষমতায় যারাই আসুক বরাবরই উন্নয়নের স্পর্শ পেয়েছে উত্তর সুদান, অবহেলিত থেকে গেছে দক্ষিণ ভাগ। উন্নয়ন আর ক্ষমতার বৈষম্যের বিষই একসময় মহীরুহ হয়ে ওঠে। ১৯৫০-এর দশকে প্রকট হয় সুদানের উত্তর ও দক্ষিণের বিরোধ। ১৯৫৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর যে সরকার তৈরি হয় সেখানেও ছিল উত্তরের আরবদের আধিপত্য। সেই সরকার গোটা দেশে ইসলামিক আইন কায়েমের উদ্যোগ নিলে ফুঁসে ওঠে দক্ষিণ সুদান। বিদ্রোহ রূপ নেয় নৃশংস গৃহযুদ্ধে। নৈরাজ্যের সুযোগ নিয়ে ১৯৫৮ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা নেন জেনারেল ইব্রাহিম আবুদ। সেই থেকে গৃহযুদ্ধ আর সেনা অভ্যুত্থানে যেন বৃত্তবন্দী সুদান। ৬ বছরের সেনা শাসন অবসানের পর বেসামরিক সরকার গঠিত হলেও তা খুব সুসংহত হয়নি। ফলাফল ১৯৬৯ সালে ঘটে আরেক সামরিক অভ্যুত্থান। ক্ষমতা নেন জেনারেল নিমেরি, চালু করেন একদলীয় শাসন ব্যবস্থা। ১৯৭২ সালে আদ্দিস আবাবা চুক্তিতে স্বায়ত্তশাসন পায় দক্ষিণ সুদান। বৈষম্য নিরসনেরও উদ্যোগ নেওয়া হয়। অবসান হয় সুদানের প্রথম গৃহযুদ্ধের। পরের এক দশক বড় কোনো বিপর্যয় ছাড়াই পার করে সুদান। ৮০-র দশকে এসে আবারও দেশ জুড়ে ইসলামী শাসন কায়েমের প্রয়াস নেয় সরকার। ১৯৮৩ সালে শুরু হয় দ্বিতীয় সুদানি গৃহযুদ্ধ। ২ বছর পর আবার সেনা অভ্যুত্থান। নিমেরির বিদায়ে দেশটির চালকের আসনে আসে সেনাবাহিনী। ১৯৮৬ সালে সাদিক আল মাহদি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও তিনি বেশি দিন থাকতে পারেননি। ১৯৮৯ সালে ফের সেনা অভ্যুত্থান। ক্ষমতায় আসেন জেনারেল ওমর আল বশির। এত উলটপালটের মধ্যে গৃহযুদ্ধ কিন্তু থেমে থাকেনি। প্রাণ ঝরেছে ২০ লাখেরও বেশি মানুষের। ২০০৫ সালে শান্তি চুক্তির ফলে শেষ হয় গৃহযুদ্ধ। সরকারের দুই পক্ষের সমান অংশধারিত্বের পাশাপাশি সিদ্ধান্ত হয় স্বাধীনতা প্রশ্নে ভোট হবে দক্ষিণ সুদানে। ২০১১ সালে সেই ভোটাভুটির মাধ্যমে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। অনেক রক্ত ঝরিয়ে উত্তর দক্ষিণের বিরোধ মিটলেও ততক্ষণে নতুন সংকট শুরু হয়ে গেছে পশ্চিম সুদানে, যার আরেক নাম দারফুর। বিদ্রোহী দলগুলো সেখানে সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করে। নৃশংস পাল্টা অভিযানের মধ্য দিয়ে নিজের অনড় অবস্থানের জানান দেয় স্বৈরাচারী বশির। সংঘর্ষটি দ্রুতই পরিণত হয় পূর্ণমাত্রার গৃহযুদ্ধে। এই সময়েই উত্থান ঘটে মিলিশিয়া বাহিনী, র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF এর। গৃহযুদ্ধ কবলিত প্রতিবেশী দেশ সাদের উপর সুদানের প্রভাব বিস্তারের জন্য ১৯৮০-র দশকের গোড়ায় সংগঠিত করা হয় জানজাউইদ মিলিশিয়ার। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত গ্রুপের সদস্যদের নতুন শতকে নতুনভাবে সংগঠিত করে নাম দেয়া হয় RSF। দারফুরে বিদ্রোহ দমনে এই মিলিশিয়া গোষ্ঠীকে লেলিয়ে দেন ওমর আল বশির। তারই পৃষ্ঠপোষকতায় দ্রুত উত্থান ঘটে RSF ও তার প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালোর। সরকারের অনুকম্পাপ্রাপ্ত দাগালোর পরিবার স্বর্ণখনি, নির্মাণ খাত ও খামার ব্যবসায় দ্রুত তাদের প্রভাব বিস্তার করে, যেই সম্পদের ব্যবহার করে বড় শক্তিতে পরিণত হয় RSF। একসময় এই দাগালোই হয়ে ওঠেন ঘরের শত্রু বিভীষণ। প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে অবস্থান নেয় র্যাপিড সাপোর্ট ফোর্সেস।
2019 সালে সরকার বিরোধী বিক্ষোভে অবসান ঘটে বশিরের 30 বছরের স্বৈরশাসন। সামরিক বাহিনীর নেতৃত্বাধীন সরকারে উপপ্রধান হন দাগালো। নির্বাচনের মাধ্যমে বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি নিয়ে সামরিক বেসামরিক যৌথ নেতৃত্বে একটি সরকার গঠিত হয়। কিন্তু অন্তর্কোন্দল দেখা দিলে 2021 সালের অক্টোবরে আরও এক অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারকেও সরিয়ে দেয়া হয়। এরপর থেকে সশস্ত্র বাহিনীর জেনারেলদের একটি কাউন্সিলের পরিচালনায় চলছে সুদান। কিন্তু বিভিন্ন ইস্যুতে কাউন্সিলের শীর্ষ 2 সামরিক নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং RSF প্রধান জেনারেল মোহামেদ হামদান দাগালোর মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব। আগামীতে সুদান কিভাবে পরিচালিত হবে আর 1 লাখ সদস্যের র্যাপিড সাপোর্ট ফোর্স সেনাবাহিনীতে কিভাবে অন্তর্ভুক্ত হবে, বাহিনীটি কার নির্দেশনায় চলবে, এসব প্রশ্নে মতবিরোধ থেকে শুরু হয় চলমান সহিংসতার। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আমরা ফিরে আসলাম বিরতির পরে। সুদান নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট আপনারা দেখলেন। এই সংঘাতের কোথায় শুরু এবং কোথায় এই সংঘাত শেষ পর্যন্ত যাবে, এই শঙ্কার মধ্যে দিয়ে এই ডকুমেন্টারিতে যে বিষয়গুলো এসছে আমরা আলোচনা করব। আপনারা যারা আমাদের সাথে আছেন সাপ্তাহিক মুসলিম বিশ্বের এই রিভিউ প্রোগ্রামে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন। কোনো বিষয়ে আপনাদের কোনো জেনারেল মন্তব্য থাকলে সেটা আপনারা করতে পারবেন। আমরা এখন যে বিষয়টাতে আসবো, আপনি যে বিষয়টা আমাদের সামনে দেখলেন এতক্ষণ ধরে, যে সুদানের কনফ্লিক্টের একটা লম্বা ইতিহাস, এবং আমি যে কথাটা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম, এটাকে অনেক সময় বলা হয় যে আনগভর্নেবল কান্ট্রি। আপনি দেখেন যে 1956 স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সামরিক শাসন এবং বিভিন্নভাবে এত বড় দেশ কনফ্লিক্টে চলেছে। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা আমরা এই সুদান নিয়ে এখানেও আলোচনা করার সুযোগ কম পেয়েছি, কারণ হচ্ছে যে এখন যে সুদানের সর্বশেষ কনফ্লিক্ট দারফুরে যেটা ঘটতে যাচ্ছে, সেটাকে ইউএন যে রিপ্রেজেন্টেটিভ সে বলেছে যে এটাও অ্যানাদার জেনোসাইড। কারণ এই যে ট্রাইবাল যে রয়ে গেছে, আরব নন-আরব ইত্যাদি রয়ে গেছে, এখানে এই কাজ করতেছে। এবং সে বলেছে যে ইউক্রেন এবং গাজার কারণে এটা টোটালি দুনিয়ার মানুষের মন থেকে বা থেকে এটা অ্যাবসেন্ট হয়ে গেছে। এবং সে খুবই ওয়ার্ন করেছে যে এরকম একটা জিনিস নীরবে ঘটে যাচ্ছে। এটা তার গত সপ্তাহের 24 মের বিবিসির রিপোর্টে ইউএন এক্সপার্টের এটা আসছে। তো এখন আমরা যেটা শুধু আমাদের অত সময় লম্বা আলোচনা করার জন্য, আমরা জানি যে 2019 সালে ওমর হাসান আল বশির, জেনারেল ওমর হাসান বশির 30 বছর ক্ষমতায় থাকার পরে তারপরে তাকে করা হয় এবং বলা হয়ে থাকে যে খুব স্বল্প সময়ের জন্য সিভিলিয়ান গভর্নমেন্টে ফিরে যাবে। সেটা হয় নাই, না হয়ে 21 সালে আবার আর্মি চলে আসে। এখন যে কনফ্লিক্টটা, আর্মি আসার পরে যে কনফ্লিক্টটা আমরা শুরু হলো, যেটা 1 বছরের বেশি আমরা দেখতেছি, 1 বছরের মধ্যে এই যে এত মানুষ, প্রায় বলা হয়ে থাকে যে 14-15 হাজার কিল্ড হয়েছে, ইন্টারনালি ডিসপ্লেসড হয়েছে প্রায় 6.5 মিলিয়ন, এবং অর্ধেক লোক এখন হাঙ্গরি, এবং এই যে অবস্থাটা তৈরি হলো, এটার মূল কারণটা কি? এটার ব্যাপারে বলতে গেলে আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেহেতু সলিসিটর হিসাবে আমার এক্সপার্টাইজ হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড অ্যাসাইলাম। তো আমি এই প্রফেশনে দেশে 2002 থেকে আছি। তো 2002 থেকে থাকার পরে যখন আমি আমার অ্যাক্রিডেশন ছিল, যে কারণে আমি অ্যাসাইলামগুলো ডিল করতে পারতাম, এবং সুদানি ক্লায়েন্ট আমি প্রচুর ডিল করেছি। এবং সেখানে মেন যেটা সমস্যা আমি দেখেছি যে ওখানে কি সমস্যা, এথনিক্যাল প্রবলেম। সেটা হচ্ছে যে কালার শুধু ইউকেতে তা না, কালার প্রবলেম সেটা আমরা ওখানেও দেখতে পেয়েছি। সেটা হচ্ছে যে অ্যারাবিক এথনিসিটি যারা আছে, আর এটা হচ্ছে এই আফ্রিকান এথনিসিটি যারা এদের ভিতরে কিন্তু সিরিয়াস কনফ্লিক্ট। এবং এই যেটা আপনি বললেন যে কারণে ওখানে গণভোট হয়ে ওরা আলাদা হলো, সেখানে উন্নতি হয় না, আরেক সাইডে উন্নতি হয়েছিল, যে কারণে সেখানে ব্যালেন্স হয়নি, ডিসক্রিমিনেশন ছিল। এটা কিন্তু প্রথম উৎপাত যে এত বড় একটা দেশ কিভাবে দুটা দেশ হয়ে গেল ডিসক্রিমিনেশনের কারণে, এথনিসিটির কারণে। এবং এথনিসিটির কারণে যে ডিসক্রিমিনেশন চলতো এবং যে সমস্যাগুলো ছিল, এটা কিন্তু হিউজলি ছিল। তখন সুদান থেকে আসলেই আসলাম দিয়ে দেওয়া হতো, কারণ এত খারাপ অবস্থা তখন ছিল। আজকে থেকে আমি বলছি যে 20 ইয়ার্স আগের। আচ্ছা, জি, সেই 20 ইয়ার্স পরে আজকেও সে কিন্তু এই
এখানে এসে কিন্তু আমরা সেই একই আলোচনা করছি এবং আমাদের ওইটাতে দেখালো যে সেটাই চলছে। তো এখানে এখন যেটা সমস্যা রয়ে গেছে যে এই সমস্যা আসলে কমপ্লেক্স এবং আরও কমপ্লেক্স হচ্ছে এবং এই মুহূর্তে আর্মি আছে। হ্যাঁ, বিষয়টা কিন্তু এখন হচ্ছে আর্মি যে আর্মির অর্থাৎ গভর্নমেন্টের আর্মি যেটাকে আমরা বলি সুদান আর্ম ফোর্সেস, জি, তার যে দায়িত্ব তার যে জেনারেল, আর ফাইটিংটা হচ্ছে RSF যেটা বলা হচ্ছে হামদান কিভাবে তাদেরকে এই দুইটা, অর্থাৎ দুইটার এখন চলছে পাওয়ার স্ট্রাগল, কে এখন সুদানকে রুল করবে, ইয়ে করবে, এটা হচ্ছে সবচেয়ে বড়। এবং এই যে প্যারামিলিটারি গ্রুপ আর প্রধান সেনাবাহিনীর যে গ্রুপ, এই দুই গ্রুপের যে অবস্থাটা এখন তৈরি হয়েছে, সে অবস্থা তৈরি হওয়ার বিভিন্ন ক্ষেত্র থেকে এখন ডারফুরে আসছে। এটার একটা বিরাট, কারণ ডারফুরে কিন্তু একটা ঘটনা আছে এর আগে, না ক্যাপিটাল না, এটা হচ্ছে কিছুটা, হ্যাঁ খার্তুম ক্যাপিটাল, এটা হচ্ছে কিছুটা সাউথ ওয়েস্টে। ডারফুরের ঘটনাটা যেটা আমরা এখন আমাদেরকে সিরিয়াসলি ইয়ে করতেছে, ডারফুরে এসে দেখা গেছে যে ডারফুরে ওই আরব নন আরবদের মানে যে গণ্ডগোলটা 2003 সালে একবার শুরু হয়েছিল ব্যাপক আকারে। এইবার যে শহরটার উল্লেখ করা হয়েছে এল ফাশার, ডারফুরের খুব মধ্যে আর কি, এখানে এটা ব্যাপক আকার ধারণ করেছে। এবং ওই যে ইউএনের ইয়ের আমি বললাম আরবিক আর নন আরবিক, হ্যাঁ। এবং একটা জিনিস ইন্টারেস্টিং, আমরা কেন বলতেছি এইটার পিস প্রসেসগুলো বিভিন্ন আরব কান্ট্রি, যেহেতু এটা আরব সমস্যা এবং আফ্রিকান আরব সমস্যা, এই জন্য পিস প্রসেসে দেখা গেছে যে সৌদি আরব, তারপরে ইউনাইটেড আরব এমিরেটস এবং এরা ইনভলভ, এবং একজনকে আবার কিন্তু দায়ীও করেছে। যেমন আমার কাছে একটা রিপোর্ট আছে যেটা ইউএইকে বলা হচ্ছে যে ইউএই একটা বিরাট রেসপন্সিবল এই আমাদের যে হামদানের যে RS তাকে ফান্ডিং দেওয়ার জন্য, কারণ এর মাধ্যমে সে অনেক গোল্ড, কারণ সুদান কিন্তু থার্ড লার্জেস্ট গোল্ড উৎপাদনকারী দেশ, এবং এই গোল্ড নাকি ইউএই সেখান থেকে এদের মাধ্যমে, যেহেতু এরা কন্ট্রোল করছে বিরাট এলাকা, এদেরকে অর্থবিত্ত দিয়ে এই গোল্ড সেখান থেকে নিয়ে আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মাল্টি মানে লেভেল প্রবলেম আর কি, যে একটা আপনি বললেন যে এখানে হ্যাঁ, এরপরে এই যে পিস প্রসেস, একটা পিস প্রসেস ঠিকমতো মিটিং হয় নাই, এবং বলা হয়েছে যে না এক্সিকিউশন হয় নাই, বারবার ভায়োলেট করতেছে দুই গ্রুপ। এবং এমনও হয়েছে যে বলা হয়েছে যে USA এবং ইউএসের সাথে কিন্তু সুদানের বরাবরই গভীর সম্পর্ক ছিল, কিন্তু সেই ইউএসের মানে ব্রোকার পিস প্রসেসও খুব বেশি আগায়নি। এবং এটা একটা কনফ্লিক্ট এমন আকার ধারণ করেছে ইন্টারনালি এবং এক্সটার্নালি, যে এটা অ্যাজ এ মুসলিম ওয়ার্ল্ডের এরকম একটা দেশে আমরা শুধু হয়তো ইয়েমানের একটু ইয়ে রাখি, যেহেতু ইয়েমানটা আমাদের সামনে বেশি আসছে এই গাজার আগে। তো এটা আপনার কাছে কি মনে হয় যে এই কনফ্লিক্টের কি আসলেই কোনো সমাধান নাই, বা আরবরা বা অন্যান্য যে সমস্ত পিস ব্লকিং এরা কি আসলেই সিরিয়াস না, নাকি এই কনফ্লিক্ট জিয়ে রেখে যেভাবে অন্যান্য কান্ট্রিগুলো, কঙ্গো বা অন্যান্য কান্ট্রিগুলোতে যেভাবে এটাও একটা এরকম, যদিও এটা মুসলিম ওয়ার্ল্ড, যদিও এটা আরব, এই ব্যাপারে আপনার কমেন্ট? আপনার কথা ভিতরে বেরিয়ে আসছে যে আমাদের অনেক মুসলিম দেশও কিন্তু এখানে ভেস্টেড ইন্টারেস্ট তাদের রয়ে গেছে, যেটা আপনি বললেন যে সেখানে গোল্ড পাচ্ছে আর তারা আর্মস দিচ্ছে, তো যে কারণে রেবেল গ্রুপ সেখানে হিউজলি স্ট্রং, এবং তার মধ্যে আপনি যেটা 100,000 বলে তারা, এবং সেখানে আরেকটা ইস্যু যে তাদেরকে এই আর্মিতে কিভাবে আনাবে, এটাও বোধহয় একটা ইস্যু, এবং যে পাওয়ার শেয়ারিংও কিন্তু একটা ইস্যু, কারণ তারা কিন্তু প্যারালাল একটা মিলিটেন্ট গ্রুপ কিন্তু তারা গঠিত হয়ে গেছে, আর এদিকে আর্মি রয়ে গেছে, আর সিভিল গভর্নমেন্ট তো অলরেডি রান না করতে পারে, তাদেরকে কাছ থেকে নিয়ে নিল আর্মিরা। তো এটা কিন্তু হিউজলি কনফ্লিক্ট। আবার ওই যে আপনি এথনিসিটি যেটা বললেন, অ্যারাবিক নন অ্যারাবিক, এবং সেই সময় আমার মনে আছে ডারফোর থেকেই সব থেকে অ্যারাবিক নন অ্যারাবিক যে প্রবলেমটা ছিল, এর কারণে পারসিকিউটেড হতো এবং তারা অ্যাসাইলাম পেত। এখন আরেকটা সিটি যেটা আপনি বললেন, সেটা এখন হিউজলি ক্রাইসিস, এই অ্যারাবিক নন অ্যারাবিক। আমার কাছে আমাদের যে রিপোর্টটা আছে খুব চমৎকার একটা রিপোর্ট, এবং আপনার যে রিসার্চের বেসিসে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে সবাই বাইরের যারা আছে তাদের ভেস্টেড ইন্টারেস্ট এটা জিয়ে রাখছে তারা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইন্টারনালি যারা আছে তারা আসলে ওইভাবে ট্যাকেল দিতে পারছে না, এবং যে পিস প্রসেস যেগুলো হচ্ছে সেগুলো এক্সিকিউশন হচ্ছে না, এই সব মিলায় একটা সিরিয়াস আফ্রিকার ওই ট্রাইবাল মেন্টালিটি রয়ে গেছে। এটা কিন্তু সিরিয়াসলি একটা প্রবলেম, এই ইগোটা কিন্তু একটা সিরিয়াস প্রবলেম, যেটা আমরা কঙ্গোতে দেখি, রুয়ান্ডাতে দেখি, অন্যান্য জায়গায় বিভিন্ন রকম যে গ্রুপের ইন্টারনালি হচ্ছে, এটা একটা বিরাট ইস্যু সেই ধরনের। তবে এটা বোধহয় লংগেস্ট, এবং এটা
অলমোস্ট ক্রাইসিস বেড়েই যাচ্ছে, কমপ্লিসিটি বেড়েই যাচ্ছে, কিন্তু এইখানে সলিউশনের আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। এবং আরেকটা ইস্যু আছে এখানে, খুব ইন্টারেস্টিং ইস্যু, সে হচ্ছে এর যে প্রতিবেশী কান্ট্রি, অনেক সময় প্রতিবেশী কান্ট্রির ভূমিকা থাকে বা তারা ইয়ে করতে পারে, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যেমন ইজিপ্ট এই কনফ্লিক্টে কোনো জড়িতই হতে, মানে কোনো পিস প্রসেসে ইজিপ্টকে আনা যায় না। এরপরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাঁদ, অন্যান্য দেশে যখন এই যেটাকে আমরা বলি রিফিউজি ক্রাইসিস, যে রিফিউজিরা যখন এইখান থেকে অন্য অন্য কান্ট্রিতে যায় তাদের একটা মাথা ব্যথার কারণ থাকে। যেমন আমরা বলে থাকি যে মায়ানমার থেকে যখন রোহিঙ্গারা আসলো, তখন আমাদের জন্য যে ধরনের কনফ্লিক্ট, আমাদের জন্য যে ধরনের আমাদের ইন্টারনাল মোবিলাইজেশন থাকে, যে এইভাবে লোকেরা কি ইয়ে করবে নাকি, এই ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রবলেম যে এই সারাউন্ডিং কান্ট্রিজ সাপোর্টিং নাই, দে আর নট সাপোর্টিং যে এই রিফিউজিরা আসতেছে, তারা বরং এর বিভিন্ন গ্রুপকে নিজেদের এথনিক গ্রুপ, কারণ ওই এথনিক গ্রুপ ওই দেশেও আছে, এইভাবে কিন্তু একটা কমপ্লেক্স সিচুয়েশন তারা এটাকে কাজে লাগে। তারা ওই পিস প্রসেসের জন্য যে ওই এইটা যে তোমার লোক তোমাদেরকে নিতে হবে এবং এরকম, এদের অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে খুব বেশি ইফেক্টিভ কোনো প্রেশার নাই, আন্তরিকতা বা এই পিস প্রসেসকে এগিয়ে নিয়ে যাওয়া সাপোর্টিভ কোনো ভূমিকা তাদের নাই, বরঞ্চ সেগুলোর মিসইউজ করা হচ্ছে। হ্যাঁ, এবং আমি আরেকটা রিপোর্টে দেখলাম যে একেবারে দায়ী করা হয়েছে ইভেন ইউকেকেও দায়ী করা হয়েছে, যে তারা টোটালি ইগনোর, ওই পিস প্রসেস ওগুলোতে তারা একদমই মানে কোথাও যাচ্ছে না, কারণ তাদের এখানে বড় ধরনের কোনো মানে ইন্টারেস্ট তারা ইয়ে করতে পারতেছে না, যেহেতু এই সমস্ত গ্রুপদেরকে, মার্চেনারিদেরকে বিভিন্ন অর্থ বিভিন্ন ইয়ে দিয়ে ওই যে ওন ইন্টারেস্টকে সবাই সার্ভ করতেছে, তাতে দেশের কি হলো বা দেশটা কি আলটিমেটলি কোন দিকে ইয়ে করবে। তখন কিন্তু খুবই সুন্দর দেশ এবং অত্যন্ত রিসোর্সফুল দেশ, বড় দেশ, রিসোর্সফুল দেশ। এবং বললাম তো যে ইজিপ্টের যে রিসোর্স নীল নদের ইয়েতে, সুদানও কিন্তু একইভাবে, সুদানের শত শত প্রাইমিড আছে যেগুলো একই সময়কার ইজিপ্টের যে প্রাইমিড, 2000 প্রাইমিড আছে সুদানে, কারণ একই শাসিত কিন্তু এক সময় একই কিংডম ছিল আর কি, পরে সেপারেট হয়ে এখানে নুবিয়ান কিংডম হয় আর কি। তো লং ইতিহাস, লং ইয়ের দেশ, কিন্তু এখন আপনার কাছে মনে হয় কি এর 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 সমাধান আসলে কি স্ট্রং মুসলিম বিশ্বের ওআইসি বা এরকম দেশগুলোর স্ট্রং কোনো ইয়ে ছাড়া? প্রথম হচ্ছে নেইবার কান্ট্রিগুলোর আরও আন্তরিক হতে হবে এবং তাদের যে মিসইউজ করার কিংবা সেই ধরনের, এবং ওয়ার্ল্ডের যে লিডার আছে এবং লিডিং কান্ট্রিগুলো আছে ইউএসএ, ইউকে সহ, তাদের আরও আন্তরিক হতে হবে। আর ইন্টারনালি আসলে সব কিছু বাইরে থেকে ইম্পোজ করা সম্ভব না, যদি ভিতরেও তাদেরকে কিন্তু সেভাবে আন্তরিকভাবে আমরা পিস চাই কিংবা আমরা পিস এক্সিকিউশন করতে চাই, আমরা এই দেশটাকে ভালোভাবে চালাতে চাই এবং সবাই যে পাওয়ারে যেতে চায়, এই মেন্টালিটি তাদেরও কিন্তু সেই জায়গা থেকে রেক্টিফাই হতে হবে এবং বের হয়ে আসতে হবে। তাহলে যদি ইন্টারনাল এবং আউটসাইডার সবার সমন্বয়ে যদি একটা কম্বিনেশন হয় তাহলে সম্ভব। তবে যেটা বলেছেন এথনিসিটি একটা সিরিয়াস প্রবলেম, নন আরব এটা একটা সিরিয়াস প্রবলেম, এবং আফ্রিকার এই সবগুলো মিলে একটা কমপ্লেক্স প্রবলেম এসে দাঁড়িয়েছে। আর বিশেষ করে যার লিডার হিসেবে আসছে, যেটা 30 ইয়ার্স এর ব্যাপার, বশিরের ব্যাপারে যেটা আছে, আর্মিরা আসছে, ডেমোক্রেসি ওখানে আসলে সেইভাবে আসলে এক্সারসাইজ হতে পারে নাই। তো যে কারণে এটা ভেরি কনসার্নিং। তো এখন যে সিচুয়েশন হয়েছে, কিছুদিন তো ভালো ছিল, আবার কিন্তু এখন সব থেকে খারাপ অবস্থা এখন। এবং যেসব ব্রিটিশ সিটিজেন কিংবা অন্যান্য যারা ছিল তারা কিন্তু অলরেডি ওখান থেকে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে। তার মানে ওখানে কিন্তু যে অন্যান্য দেশের লোকজন থাকার মতো এখন কিন্তু সে অবস্থা নাই ওখানে। হ্যাঁ, এবং এটা এখন বলা হয়ে থাকে, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু, যেহেতু সুদান আমাদের একটা মানে হার্ট অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড এবং মিডল ইস্ট প্লাস আরব, এই দুইটার সংমিশ্রণের এই কান্ট্রির ইয়ে, এখানে বলা হয়েছে যে সবচেয়ে লার্জেস্ট কিন্তু ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা বলি, যেমন প্যালেস্টাইনের লোকেরা তো ডিসপ্লেসড হয়ে গেছে সারা দুনিয়াতে, কিন্তু নাম্বার কিন্তু খুব ইয়ে না, এইখানে কিন্তু নাম্বার বলা হয়ে থাকে যে অর্ধেক, প্রায় 25 মিলিয়ন, 6.8 মিলিয়ন ইন্টারনালি ডিসপ্লেসড হয়ে গেছে, 6.8 মিলিয়ন ইন্টারনালি, মানে কান্ট্রির এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। আর 25 মিলিয়ন লোক এখানে এখন হাঙ্গার ইত্যাদি ইত্যাদিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, যেটা ওয়ার্ল্ড ইগনোরিং রিস্ক অফ সুদান জেনোসাইড যে ইউএন এক্সপার্ট এর যে রিপোর্টটা করেছে। তো এটা একটা সাংঘাতিক মানে আমাদের জন্য, মুসলিম বিশ্বের জন্য একটা বিরাট ঘটনা। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এখন যেহেতু ইউক্রেন যুদ্ধ চলছে, ওয়ার্ল্ড খুব বেশি, এরপরে গাজা এসে ইউক্রেনকে সাপ্রাস করেছে, এখন এই দুইটার বাইরে অন্যান্য জিনিস, এইগুলোতে সময়, এবং আমার মনে হয় সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে আমাদের যে মুসলিম ওয়ার্ল্ডের প্রবলেমগুলো সলভ করার জন্য যে ওআইসি ছিল
বা যেটাকে আমরা মনে করতাম যে ওআইসি এগুলোকে খুব জোরালো ভূমিকা নিয়ে ইয়ে করতে, এইখানেও একটা বড় ধরনের প্রবলেম। এবং এই ক্ষেত্রে আমি একটু আসি যে আমাদের ইরানেরও কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল এই সব ক্ষেত্রে। এবং আপনি জানেন, যেটা আমাদের সময়ের অভাবে আজকে আলোচনা করতে পারবো না, কিন্তু রাইসির যে মৃত্যু এবং রাইসির ওয়ার্ল্ড লিডাররা যে ইয়ে জানিয়েছে, এটা আমরা আজকে সময়ভাবে আলোচনা করতে পারলাম না। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা আজকের প্রোগ্রামকে এনজয় করেছেন। আমরা মোটামুটি আজকে 3টি ঘটনা, আমাদের ফিলিস্তিনি ইস্যুতে 2টি কোর্টের রায় এবং সুদান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। মুসলিম বিশ্বের গত সপ্তাহের এই 3টি ঘটনাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা আগামী সপ্তাহে আবার ফিরে আসবো সাপ্তাহিক মুসলিম বিশ্বের এই রিভিউ নিয়ে। আমাদের সাথে আগামী সপ্তাহে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।